আসসালামু আলাইকুম। আমি তাহা আছি আলবার্টাস এডুকেশন এর পক্ষ থেকে। অ্যান্ড আমাদের সাথে আজকে আছে আম আমাদের ইউকে অফিস থেকে আ এমডি মেহেদী হাসান স্যার, সিইও আলবার্টাস এডুকেশন। এবং আমাদের সাথে আছে ফারদিন কিবরিয়া, ব্রাঞ্চ ইনচার্জ আলবার্টাস এডুকেশন ঢাকা অফিস। অ্যান্ড আমি আল মামিন তাহা, আলবার্টাস এডুকেশন পাবলিক রিলেশন ম্যানেজার। সো আজকে আমরা আ গতকালই আমরা একটা আপডেট করেছিলাম যে আজকে আমরা হচ্ছে ইউকের বর্তমান ভিসা আপডেট এবং গ্লোবাল যে হায়ার স্টাডিজ যে আপডেটটা এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আম ইউকেতে আসলে অনেকে মনে করতেছে যে ইউকে ভিসা ইন্টারভিউ হচ্ছে আ এটা হয়তোবা একটা কনসার্ন সবার জন্য। এটা আসলে কেন হচ্ছে বা কি পদক্ষেপ নিলে আমরা এটাকে আ মানে সুন্দরভাবে আ মানে মার্চ করতে পারি অথবা হচ্ছে আম ইউনিভার্সিটি চয়েস এর ক্ষেত্রে আমাদের কি বিষয় খেয়াল রাখতে হবে এবং বাংলাদেশীদের জন্য মূলত আ কিভাবে কি পদক্ষেপ নিলে আমরা হচ্ছে একটা সুন্দর আ এবং সহজভাবে ভিসা প্রসেসিং করতে পারি, এই বিষয়টা আজকে আমরা আমাদের স্যারের সাথে আলোচনা করব। তো শুরুতেই হচ্ছে আ আমি আমাদের ফারদিন ভাইয়া অর্থাৎ ফারদিন কিবরিয়া ভাইয়ের কাছে যাচ্ছি। সো ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো আ সিইও স্যার আমাদের সাথে আজকে আছেন। তো আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টের অনেক ছিল যে আসলে ইউকে তে কেন আ ভিসা প্রসেসিং এ এখন হয়তো এম্বাসি অনেক লেট করতেছে বিআরপি মেল বা ভিসা প্রসেসিং এর জন্য। সো অনেকে অনেক ধরনের টেনশন এ ছিল। তো আমরা ভাবলাম যে আমরা স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আমাদের ইউকে অফিস থেকে একটা গাইডলাইন নেই। তো দ্যাটস হোয়াই আজকের এই আয়োজন। তো আ This to you, yeah. Thank you. ওকে। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আমি ঢাকা উত্তরা ব্রাঞ্চ থেকে ফারদিন কিবরিয়া। সো আজকে আমাদের সাথে অলরেডি তাহাজ যেহেতু বলে দিয়েছে, ইন্ট্রোডিউস করে দিয়েছে, আমি আছি, আমাদের সিইও স্যার আছেন আমাদের ইউকে লন্ডন অফিস থেকে। সো আজকে আমাদের এই লাইভে আসা শুধুমাত্র স্টুডেন্টসদেরকে ইনফর্ম করার জন্য এবং তাদেরকে আপডেট জানানোর জন্য যে ইউকে ভিআই, ইউকে ভিসাস এন্ড ইমিগ্রেশন, তাদের এখন কারেন্ট সিচুয়েশনটা কি। কেউ কেউ ভিসা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, এমনও হচ্ছে যে সাবমিট করার 5 দিন পরে তার বিআরপি মেল চলে আসতেছে। আবার এমনও হচ্ছে যে কেউ এনএসএফ মেল পাচ্ছে, তারপরে তার 20-25 দিন হয়ে গেছে, ইন্টারভিউ ডেট পাচ্ছে না। আবার অনেকে ইন্টারভিউ দিয়ে দিয়েছে, 12 দিন হয়ে গেছে, এখনো তাদের ভিসার সাকসেস বা বিআরপির মেল আসতেছে না। এই সকল বিষয়গুলো নিয়ে এবং ইউনিভার্সিটিতে আমরা কিরকম ভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে, কিভাবে পেমেন্ট করলে, কত পার্সেন্ট পেমেন্ট করলে আমাদের ভিসাটা হওয়ার চান্স বেশি, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা আজকে আমাদের সিইও স্যারের সাথে লাইভ সেশনটা করতে যাচ্ছি। সো আমাদের সাথে এখন উপস্থিত আছেন আমাদের সিইও মিস্টার এমডি মেহেদী হাসান স্যার। আমাদের স্যার বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি ইউকের সভাপতিও ছিলেন অনেক সময় ধরে। স্যার অনেক বছর ধরে, আমি স্যারের ব্যাপারে একটু ইন্ট্রোডাকশন দিতে চাচ্ছেন যে আমাদের সিইও স্যার অনেক বছর ধরে ভলেন্টিয়ারিলি ইউকে স্টুডেন্ট নিয়ে কাজ করছেন। এটা কিন্তু কোনো বেনিফিটের জন্য না। স্যার যখন থেকে ইউকেতে আছেন 2006 সাল থেকে স্যার অনেক স্টুডেন্টকে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, আগে যেটা ছিল এখন এটা নেই, এমনকি পিএইচডি প্রোগ্রাম সরকারি অফিসারদের থেকে শুরু করে নর্মাল স্টুডেন্টদের সবগুলোতে ভলেন্টারিলি অনেক হেল্প করে আসছেন। তো স্যারের এইসব বিষয়ে নলেজ অনেক ভালো আছেন। সো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদের সাথে আজকে যুক্ত আছেন অথবা যুক্ত হবেন বা পরবর্তীতে যারা এই ভিডিও দেখবেন, সবার জন্যই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ওয়েলকাম টু আওয়ার শো। সো সাধারণত আমি আসলে কোনো লাইভ প্রোগ্রাম করি না, বা এই মিডিয়ার ব্যাপারে আমি একটু অনভিজ্ঞই বলতে পারেন, কারণ আমার কাছে এটা একটু মনে হয় যে আমি মনে হয় এটার জন্য প্রস্তুত না বা এরকম। যাই হোক, কিন্তু রিসেন্টলি যে বিষয়টা দেখতেছি যে এই বিশেষ করে এই সেপ্টেম্বর ইনটেকে বাংলাদেশের এই পরিস্থিতি বা বিশেষ করে এই মে ইনটেকের পরে জুলাইয়ের সিচুয়েশন এবং অগস্টের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক পর্যন্তও ঠিক ছিল, কিন্তু তার পরবর্তীতে হঠাৎ করে ভিসা রেশিও কমে যাওয়া বা
ভিসা মানে ভিসা পুরো প্রসেসটা স্টাক হয়ে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং কেমন যেন একটা অস্থিরতা বা স্টুডেন্টদের মাঝে একটা আতঙ্ক কাজ করতেছে যে কি হচ্ছে বিষয়টা বা আসলে কি। তো এরকম একটা সিচুয়েশন যেহেতু পার হচ্ছে খুব খারাপ সময়, বা খারাপ সময়ও ঠিক না, এটাকে কি বলা যায় যে একটু মানে চিন্তাযুক্ত আর কি, চিন্তিত সবাই। তো এই সময় মনে করলাম যে না, আমার মনে হয় কিছু বিষয়ের আপডেট দেওয়া দরকার, যেটা বাংলাদেশি স্টুডেন্ট যারা ইউকেতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন বা প্রসেস করছেন অলরেডি বা আগামীতে করবেন, বা পড়ালেখা অলরেডি এখানে করতেছেন, এরকম সবার জন্যই যাতে বেনিফিশিয়াল হয়, অ্যাজ এ কমিউনিটি যাতে আমরা উপকৃত হই। পার্সোনাল বেনিফিটের উদ্যোগে গিয়ে কমিউনিটির জন্য বা বাঙালি জাতির জন্য যেটা যদি হেল্পফুল হয়, এইটারই তাগিদে কিছু বিষয় নিয়ে আলোচনা করা আজকে। থ্যাংক ইউ। জি স্যার, আমরা আসলে খুবই মানে গ্ল্যাড যে আজকে আপনি জয়েন করেছেন আমাদের সাথে। সাধারণত স্যার আপনি জয়েন করতে পারেন না আপনার বিজনেস এর কারণে বা আপনার সময়ের স্বল্পতার কারণে। আচ্ছা স্যার, আমি জানতে চাবো যে কারেন্টলি আমরা একটু স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন নিয়ে আগে বলি। বাংলাদেশ থেকে স্টুডেন্টরা তো অনেক দেশেই যাচ্ছে, কানাডা যাচ্ছে, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, আজকাল অনেকে শুনতেছি ইউরোপে, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডসে যাচ্ছে, আয়ারল্যান্ডে যাচ্ছে। তো স্যার আপনি একটু স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশনটা দিয়ে যে একটু প্রথমে বলতেন যে স্টাডি অ্যাব্রডের জন্য হাই কোয়ালিটি এডুকেশনের জন্য যারা আসলে তাদের এডুকেশনটা মেইন মানে তাদের টার্গেট, নট লাইক যে তারা সেটেল ডাউন অথবা তারা মানে জাস্ট ফ্যামিলি নিয়ে যাওয়া দিয়ে কথা কোনো রকমে ছাড়তে হবে দেশ, এরকম না। মানে এডুকেশনের দিক থেকে, ফিউচার ক্যারিয়ার গ্রোথের দিক থেকে কোন ডেস্টিনেশনটা আসলে অনেস্টলি বেস্ট হয়? আসলে এডুকেশন বলতে মানে ব্রিটিশ এডুকেশনকে আমরা ধরেন আরো শ বছর আগে থেকেই সবাই জানি যে ব্রিটিশ এডুকেশন বিলেত ফেরত, একসময় বাংলাদেশে একটা প্রবাদ ছিল যে বিলেত ফেরত। তো আপনার প্রবাসী যারা আছেন বা বাইরে যারা পড়ালেখা করতে আসে বিভিন্ন সময়ে, প্রফেশনাল বলি আর একাডেমিশিয়ান বলি, সব দিক থেকে স্টিল ইউকে ইজ স্টিল ইন দ্য টপ। ইটস অন দ্য টপ স্কেল। আমরা দুইটা কান্ট্রিকে সাধারণত ধরি, ইউকে এবং ইউএসএ। তো সেই ক্ষেত্রে একাডেমিক পয়েন্ট অফ ভিউ স্টিল ইউকে ইজ বেস্ট। অফকোর্স সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। যেমন কেউ যদি কম্পিউটার সায়েন্সের কথা ভাবে বা বিগ স্কেল যদি চিন্তা করে, সো সেই ক্ষেত্রে হয়তো বা ইউএসএ অফকোর্স হয়তো একটা টপ দু একটা ইউনিভার্সিটি সেখানে আছে স্বভাবত, এটাই স্বাভাবিক। কিন্তু ওভারঅল এডুকেশন এবং কোয়ালিটি যদি বলা হয়, সোশ্যাল পয়েন্ট অফ ভিউ, পার্সোনাল লাইফ এবং ফ্যামিলি লাইফ, বা এখানকার আন্তর্জাতিক পরিমণ্ডলে যে মানুষকে অ্যাডজাস্ট করার যে বিষয়, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ থেকে বা কমিউনিটি থেকে আসা যারা, মানে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, সেটা আমি সব ধর্মেই বলবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবারই ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, সব দিক থেকে মিলায়ে স্টিল ইউকে ইজ দ্য বেস্ট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। যে বিষয়টা আপনি বলতেছিলেন যে জিজ্ঞাসা করতেছিলেন যে আসলে গ্লোবাল স্টাডি বা গ্লোবাল ডেস্টিনেশন, একটা আসলে কি আমরা ধরেন মধ্যবিত্ত একটা দেশ, আমরা এমন না যে খুব টপ র্যাঙ্কিং দেশ। যেমন আমি যদি এটা হতো যে আমরা যদি মিডল ইস্টের হইতাম, সে ফর এক্সাম্পল কাতার বা সৌদি আরবিয়া বা দুবাই এরকম হলো, সেক্ষেত্রে হচ্ছে তারা তাদের গভর্নমেন্ট তাদেরকে অনেক কিছু স্কলারশিপ দেয়, বাইরে লেখাপড়া করার সুযোগ দেয়, টাকা দেয়, সবকিছু দেয়। কিন্তু আমাদের তো আসলে ওইরকম না। আমাদের যারা আসে বাইরে পড়ালেখা করতে, তারা নিজের চেষ্টায় নিজের থেকেই আসলে অনেক চড়াই উতরাই পার হয়েই পড়ালেখাগুলো কমপ্লিট করে, এবং পরবর্তীতে এটা তাদের ব্যক্তিগত জীবনে যাতে প্রভাব পড়ে পজিটিভ, সেরকম চিন্তা করেই করে। তো সেদিক থেকে চিন্তা করলে আমার মনে হয় গত 2 বছরের যদি আমরা সিচুয়েশনটা অ্যানালাইসিস করি, সবার মধ্যে কেমন যেন একটা প্রবণতা ছিল, মানে হুজোকে বাঙালিতে আমরা বলি, বা হুজোকে যেমন মানুষ একদিকে চলতে থাকে সেটা না দেখে শুনেই, সেরকম একটা মানে খুব ট্রেন্ড ছিল যে কানাডা, কিছু হইলেই কানাডা, মানে সবার মধ্যে একটা কানাডা। ঠিক এমনটাই বাউন্স ব্যাক হয়েছে এখন, যে গত বছর থেকে কানাডার ভিসা রেশিও আনঅফিসিয়ালি আমি বলতে পারি মনে হয় যেটা, যে ম্যাক্সিমাম 20-30%, রেস্ট রিফিউজাল। ইউএসএ অলমোস্ট তাই, এখন তো ভিসা বন্ধই। আর অস্ট্রেলিয়াতে খুবই ভালো সময় যাচ্ছিল, মোটামুটি যারা পড়ালেখা করতে চাচ্ছিল, আবহাওয়ার দিক থেকে গরম দেশ, সবকিছু মিলাই কিছু অঞ্চল আছে গরম, তো সেখানে ভালোই হচ্ছিল। কিন্তু রিসেন্টলি যে
ধাক্কা খেলো অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা হলো টিউশন ফি প্রায় 54% তারা ইনক্রিজ করছে। নট অনলি দ্যাট, ভিসা ফিস থেকে শুরু করে ভিসা পলিসি, আফটার এডুকেশন সেটেলমেন্ট বলেন বা পোস্ট স্টাডি ওয়ার্ক বলেন বা ওইখানকার পার্মানেন্ট রেসিডেন্সি বলেন, সব দিক থেকে মিলায় তারা যে ইমিগ্রেশনের চেঞ্জ নিয়ে আসছে, তাতে স্ট্রেট হয়ে অনেক স্টুডেন্টই তারা তাদের ভিসা কার্টেল করে দেশে পাঠিয়ে দিচ্ছে এখন পড়ালেখা শেষ করলে, ফার্দার কোনো এক্সটেনশন দিচ্ছে না। তো এই যে সিচুয়েশন, এটার মধ্যে থেকে আমি মনে করি যে এখন গত 2 বছরের ডেটা অ্যানালাইসিস এবং পরিবেশ সবকিছু যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে ইউকে স্টিল অন দ্য টপ, এবং ইউকের ভিসা এখনো পর্যন্ত 99.99%। এটা এই জন্য বলবো যে দেখেন, আমি একটা ছোট্ট একটা বিষয় বলি, যদিও এটা অফ দ্য রেকর্ডের, মানে জাস্ট আমার অ্যানালাইসিস থেকে, যে ইউকেতে কোন ক্যাটাগরির স্টুডেন্ট বাংলাদেশ থেকে টোটাল যদি 100 জন স্টুডেন্ট বাইরে পড়ালেখা করার জন্য প্ল্যান করে, এর ভিতরে আইএলটিএস 6.5 বা 7 পাওয়া কয়জন স্টুডেন্ট ইউকের জন্য অ্যাপ্লাই করে, আর কয়জন স্টুডেন্ট কানাডার জন্য অ্যাপ্লাই করে, অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করে, আমেরিকার জন্য অ্যাপ্লাই করে। তো তারপরেও কিন্তু ইউকের ভিসা রেশিও 99%। এখন আপনি যদি কানাডা যারা রিফিউজ হচ্ছেন, বা অস্ট্রেলিয়া থেকে রিফিউজ হয়ে যাচ্ছেন, বা ইউএসএ থেকে রিফিউজ হচ্ছেন, এই যে কোয়ালিটি অফ দ্য স্টুডেন্ট, তাদের যে পার্সোনাল প্রোফাইল, একাডেমিক এবং ইংলিশ এবং ফাইন্যান্সিয়াল, এই তিনটা মিলায়ে তাদের এই প্রোফাইলের স্টুডেন্ট যদি ইউকের জন্য ভিসার জন্য দাঁড়ায় বা ইউকে এডুকেশনটাকে চুজ করে ফার্স্ট ডেস্টিনেশন হিসাবে, আমার মনে হয় 99 না 100% ভিসা পাবে ইউকেতে। দ্যাটস ইউকে, দ্য নিউ যে গভর্নমেন্ট, লেবার গভর্নমেন্ট এসে তারা দুইটা জিনিস ডিক্লেয়ার করছে, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়েলকাম। নট অনলি দ্যাট, এখানে কিন্তু এই গভর্নমেন্ট, কারেন্ট গভর্নমেন্ট হচ্ছে আপনার ট্রেড ইউনিয়ন বা ট্রেড লেবার ইন্ডাস্ট্রির সাথে অনেকটাই জড়িত, শ্রমিক সংগঠনের সাথে। তো সেই দিক থেকে এডুকেশনের, যারা এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছেন, এদের বড় একটা নেটওয়ার্ক আছে। সো যে কারণে গভর্নমেন্ট ইজ পজিটিভ অ্যাবাউট দ্য এডুকেশন ইন্ডাস্ট্রি। আর হচ্ছে স্বাস্থ্য খাতের আপনার এনএইচএস ইন্ডাস্ট্রিতে। সো দিস ইজ দ্য পজিটিভ থিংস অ্যাবাউট দ্য ইউকে এডুকেশন, এবং জিও পলিটিক্যাল বা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি। আর একটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করতে চাই আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে অনেকেই বলে যে কানাডাতে স্কলারশিপ 75%, বা আমি অস্ট্রেলিয়াতে আমাকে 70% স্কলারশিপ দিছে। কিসের উপরে? ফার্স্ট সেমিস্টার অথবা ফার্স্ট ইয়ার। এখন কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউএসএতে মোস্টলি আপনার আন্ডার গ্রেড হচ্ছে 4 বছর, মাস্টার্স 2 বছর, কোনো কোনো জায়গায় 1 বছর আছে, বা ইন জেনারেল 2 বছর। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা স্টুডেন্ট 4 বছরে যদি সে 15,000 বা 20,000 ডলার করেও দেয়, স্টুডেন্ট ডলার, তাহলে তার যে কস্ট, আর ওইটার সাথে আপনি যদি ইউকে 3 বছর এডুকেশনের কস্টটা কম্পেয়ার করেন, দেন স্টিল ইউকে ইজ বেটার। সো দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সো যে আপনার ডেস্টিনেশন হিসাবে সব কিছু বিবেচনা করে, মানে বর্তমান পরিস্থিতি, বর্তমান আন্তর্জাতিক এডুকেশনের যে পরিবেশ, বিশেষ করে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের কয়েকটা কান্ট্রি, আর এদিকে আছে ইউকে। সো এগুলো যদি আপনি কম্পেয়ার করেন, ওভারঅল স্টিল আই বিলিভ ইউকে ইজ স্টিল দ্য বেস্ট ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। থ্যাংক ইউ ফারদিন। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো এভরিওয়ান, আপনারা শুনতে পাইলেন যে আসলে ইউকেটা কেন স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশনের জন্য আমরা নিজেরাও অনেক ফোকাস করি। There are many reasons behind it, starting from the educational quality, the cultural differences, like বাংলাদেশের সাথে ইউকের সাথে আর বাংলাদেশের যেমন মুসলিম কমিউনিটি বলেন বা হিন্দু কমিউনিটি বলেন, ওইটা অনেক স্ট্রং। সো ইটস নট লাইক দ্যাট দি only the Christians are getting prioritized or only the Hindus or Muslims are getting prioritized. আমাদের রিলিজিয়াস পার্সপেক্টিভ, কালচারাল, রেসিজম বলেন বা যাই বলেন, সব দিক থেকে ইউকে অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য। বাট তার মানে এই না আমরা কিন্তু কাউকে ডিমোটিভেট বা ডিসকারেজ করছি না যে আপনারা কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ করেন না। বাট দিন শেষে হোয়াট উই ক্যান সি ইজ যে আমাদের কাছে যে ফাইলস গুলো আসে, এগুলো অনেক সময় দেখা যায় অনেক ভালো প্রোফাইলের, বাট তারা কানাডা, ইউএসএ থেকে রিজেকশন খেয়েছে। সো এনিওয়েজ, সো স্যার আমরা আপনাকে আরো কিছু কোয়েশ্চেন করতে চাবো, যে বিষয় নিয়ে মেইনলি আমরা এসেছি আজকে, সেটা হচ্ছে
ইউকেভিআই, ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন। সো বাংলাদেশে 16 জুলাই থেকে বাংলাদেশে একটু সমস্যা চলছিল, স্টুডেন্ট প্রোটেস্ট এন্ড এভরিথিং। এর মধ্যে দিয়েও বেশ কিছুদিন ভিএফএস গ্লোবালটা বন্ধ ছিল, তাও আমরা দেখতে পাচ্ছি যে এটাতে স্টুডেন্টরা কিছুটা এফেক্টেড হয়েছে জাস্ট বিকজ তাদের ভিসাটা একটু দেরি করে হয়েছে। বাট দিন শেষে কিন্তু অন্য কান্ট্রি এম্বাসির মতো এমন হচ্ছে না যে ভিসা রিজেক্ট হচ্ছে। সো আমার প্রশ্ন আপনার কাছে যে কারেন্ট সিচুয়েশনে ইউকেভিআই স্টুডেন্টদেরকে কিভাবে ট্রিট করছে? তারা যখন সাবমিট করে দিয়ে আসছে তাদের ডকুমেন্টস গুলা ভিএফএস গ্লোবালে, তারপরে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, তাদের কতদিন সময় লাগছে বা কি হচ্ছে আসলে? স্যার একটু যদি বলতেন, ইউকে ভিসার আপডেটটা যদি দিতেন। থ্যাংক ইউ ফারদিন। ভিসার আপডেট তো আর আমি অফিসিয়ালি দিতে পারবো না, কারণ আমি তো ইমিগ্রেশনের কেউ না বা আমি অথরিটিরও কেউ না যে আমি এই আপডেটটা দিব। বাট হাউএভার কারেন্ট সিচুয়েশন যেটা দেখা যাচ্ছে বা বিভিন্ন মিটিংয়ে গিয়ে, যেমন ইউক্যাসের সাথে আমাদের একটা অফিসিয়াল মিটিং ছিল পরশুদিন, সেখান থেকে অফিসিয়াল কিছু ডেটা এবং তাদের কিছু ফরকাস্ট, এই বিভিন্ন মিটিং এবং ইউনিভার্সিটির আপডেট বা এই দেশের যে এডুকেশন কোয়ালিটি কন্ট্রোল যারা করে ইউকেসিআই, তাদের কাছ থেকে এরকম যে কিছু ডেটা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কি দেখা যাচ্ছে যে মানে ইংরেজদের একটা প্রবাদ আছে যে ইংরেজরা কিন্তু স্লো বাট ডাম্প না, মানে তারা কিন্তু আসলে, আমরা যদি মনে করি যে তারা কিছুই বোঝে না, দেখে না, তা না। তারা যেটা করে সবকিছু অ্যাকুরেট হওয়ার পরে অ্যাকশন নেয়। সেটার জন্য অনেক সময় লাগে। মানুষ মনে করে যে হয়তো কিছুই তো হচ্ছে না, বুঝতেছে না, কিন্তু আসলে হয়। কিন্তু যখন হয় তখন আর পিছে ফিরে যাওয়ার সুযোগ থাকে না। আমাদের ক্ষেত্রে যে জিনিসগুলো ঘটছে, কয়েকটা বিষয় আজকে একটু আপনাদেরকে বলবো যদি সময় থাকে। সময় খুব কম বুঝতেছি, বাট তারপরেও এটা আসলে একটা ফ্যাক্ট। আপনার ইউক্যাসের রিপোর্ট অনুযায়ী, মানে ইউকের টপ রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে আন্ডার গ্র্যাজুয়েটে যারা ভর্তি হয় তাদেরকে ইউক্যাসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, পৃথিবীর যে দেশ থেকেই হোক ম্যাক্সিমাম। তো এই ইউক্যাসের রিপোর্ট অনুযায়ী 2024 সালে সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার সারা পৃথিবী থেকে সব থেকে বেশি অ্যাপ্লিকেশন পড়ছে চায়না থেকে, যেটা হচ্ছে 31,881টা অ্যাপ্লিকেশন। তার ভিতরে অ্যাপ্রুভ হয়েছে অনলি 14,000। ইন্ডিয়া সেকেন্ড 13,960, সেখানে অ্যাপ্রুভ হয়েছে 5,620। ইউএসএ থার্ড, ইউএসএ থেকে অ্যাপ্লাই করছে 7,178, তার ভিতরে অ্যাপ্রুভ হয়েছে 3,156। ঠিক একইভাবে 4 নম্বর অবস্থানে আছে হংকং 5,596, সেখানে অ্যাপ্রুভ হয়েছে 2,658। এরপর আছে মালয়েশিয়া, ইউএই, সিঙ্গাপুর, কানাডা, টার্কি, পাকিস্তান। এই হচ্ছে মোটামুটি টপ 10 বা 11 কান্ট্রি যারা ইন্টারন্যাশনালি আন্ডারগ্রেডের জন্য বিভিন্ন সাবজেক্টের উপরে ইউকের টপ রেঞ্জ ইউনিভার্সিটিগুলোতে ইউক্যাসের মাধ্যমে অ্যাপ্লাই করছে। তো একটা বিশ্লেষণ করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে আলোচনা হচ্ছিল বা এরকম একটা নিউজ আসছে যে কেন এত রিজেক্ট, এইবার অ্যাকসেপ্টেন্স রেট এত কম কেন, লেস দেন 50% কেন? তার অন্যতম কারণ হচ্ছে গত 2 বছরে দেখা গেছে ইউকে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী থেকে যত স্টুডেন্ট আসছে তার ভিতরে আন্ডারগ্রেডের স্টুডেন্টস বেশি ডিসকন্টিনিউ হয়ে গেছে, তারা ল্যাপস করে ফেলছে। আইদার তারা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, না হলে দেশে ফিরে গেছে, না হলে অন্য কোনো দেশে চলে গেছে। তো এটা নিয়ে আলোচনা করতেছিল যেটার কারণ কি হতে পারে। তো এর ভিতরে কিছু কারণ আছে আপনার, যেটা হয়েছিল যে আপনার স্টুডেন্ট যখন তারা এখানে আসছে, অনেকে আছে এনরোলমেন্টও করে নাই, অনেকে আছে এনরোলমেন্টের পরে আর কন্টিনিউ করে নাই। তো তার ভিতরে সব থেকে বেশি হাই রেট হচ্ছে আফ্রিকা এবং সাউথ এশিয়ার মধ্যে। আমাদের ধরেন সাবকন্টিনেন্ট, এশিয়ান সাবকন্টিনেন্টের কয়েকটা দেশ আছে, তার মধ্যে আমরাও একজন। তো এইখানে এই জন্য ইউকেভিআই ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট কনসিডারিং দ্য ফাইল। তারা খুব মানে খুব পুঙ্খানুপুঙ্খভাবে ফাইলগুলো দেখতেছে যে আসলে স্টুডেন্ট কারা কারা পড়তে পারে, কারা পড়বে না, চেষ্টা করতেছে ফাইন্ড আউট করার। এই জন্য এখন সময় নিচ্ছে একটু বেশি ডিসিশন দিতে। তার ভিতরে কয়েকটা জিনিস তারা অ্যাসেসমেন্ট করতেছে, যেমন ইউকের কাছে কিন্তু ডাটা আছে, ইউকেভিআর কাছে, যে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে লাস্ট 2 বছরে কত স্টুডেন্ট ইউকেতে পড়ালেখা করতে আসছে, এর ভিতরে কতজন কন্টিনিউ করতেছে
আর কতজন ভিসা সুইচ করে ফেলছে অলরেডি, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ অ্যাজাইলাম, কেউ আদার ক্যাটাগরি, কেউ ডিপেন্ডেন্ট, কেউ দেশ ছেড়ে চলে গেছে। এই যে রেকর্ড, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি অ্যালার্মিং। আমরা শর্ট টার্ম চিন্তা করি, বিশেষ করে বাংলাদেশে যে ইম্প্যাক্টটা হয়েছে সেটা হচ্ছে, একটু খেয়াল করে শুনেন, ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। সেটা হচ্ছে গত 2023 সালে সারা পৃথিবী থেকে যত স্টুডেন্ট ভিসা ইউকেতে আসছে, তার ভিতরে যদি 100 জন অ্যাজাইলাম দিয়ে থাকে, অ্যাজাইল সিক করে থাকে, যে তাদের নিরাপত্তার জন্য, নাগরিক অধিকারের জন্য দেশে ফিরে যাইতে পারবে না, বিভিন্ন কারণে হতে পারে, তো রেশিওটা হচ্ছে সারা পৃথিবী থেকে যত স্টুডেন্ট 2023 সালে ইউকেতে আসছে, তার ভিতরে যদি তার সংখ্যা আমি টোটাল ধরি 100, তার ভিতরে আপনার 67 হচ্ছে বাংলাদেশ থেকে। তো হোম অফিসের রেকর্ডে মানে সারা পৃথিবীর অ্যাজাইলাম যত প্রার্থী আছে তার মধ্যে বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট আসছে তার টোটালটার 67% হচ্ছে বাংলাদেশ থেকে। এখন বাংলাদেশ থেকে কয় হাজার স্টুডেন্ট ভিসা পায় এক বছরে, তার মধ্যে যদি 67% অ্যাজাইলাম দেয়, তার মানে কি আপনার হোম অফিসের রেকর্ড আছে যে এদের ব্যাকগ্রাউন্ড এই করতেছে। যে কারণে আমাদের বাংলাদেশের একটা স্পেশাল অঞ্চলকে কিন্তু গত বছর অনেক ইউনিভার্সিটি বাদ দিয়ে দিছিল, স্টুডেন্ট রিক্রুট করা বন্ধ করে দিয়েছিল, কারণ ওই জায়গাটা তার রেশিও ছিল 93% দেশের মধ্যে। তো আপনারা হয়তো সবাই জানেন যে একটা স্পেসিফিক এরিয়া বাংলাদেশের হয়তো বা স্টুডেন্ট নিত না বিভিন্ন ইউনিভার্সিটি, এখন তারা আবার সেটা স্বাভাবিক করছে। বাট এই বছর যেটা করতেছে যে আপনার ওরা চেক করতেছে কয়েকটা যে কিসের কারণে স্টুডেন্ট এরকম হয়। দেখা গেছে 2022-23 সালে যত স্টুডেন্ট ফুল পেইড করে আসছে মাস্টার্সের জন্য অথবা অনার্সের জন্য ফার্স্ট ইয়ারের ফুল পেমেন্ট করে আসছে, তাদের ডিসকন্টিনিউ রেট খুবই কম। তারা 90% স্টুডেন্ট পড়ালেখা শেষ করছে সামহাও, অ্যাটলিস্ট কোর্স শেষ করছে। কারণ ইউকের রুলস হচ্ছে কেউ যদি তার যে কোর্সে আসবে সেই কোর্সটা শেষ করে, সেটা ফাউন্ডেশন হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, যে কোর্সে আসবে ওই কোর্সটা শেষ হয়ে গেলে পাস করুক আর ফেল করুক ম্যাটার না, সে চাইলে ওয়ার্ক পারমিট ভিসায় সুইচ করতে পারে। সো এখানে কিন্তু ওই যে ঝরে যাওয়া স্টুডেন্টগুলো ওদের যে লিস্টে আছে, তখন দেখা গেছে যে যারা এই টিউশন ফি কম পে করে আসছে তারাই বেশি ডিসকন্টিনিউ করছে, যে কারণে তারা এইবার ফোকাস করছে এটার উপরে। যেমন আমার একটা রেকর্ড আছে, গত 2 সপ্তাহ আগে আপনার ইনটু লন্ডনে একটা স্টুডেন্ট, সে তার আইএলটিএস 4.5 নো লেস দ্যান 4। সো সাধারণত এই ধরনের ফাইল কেউ অ্যাকসেপ্ট করে না। সেখানে সে কি করছে, ফুল টিউশন ফিটা পে করে দিছে 16,500 বা 18,400 সামথিং। তাকে কিন্তু ইন্টারভিউতেও কল করে নাই, 5 দিন পরে ভিসা অ্যাকসেপ্ট করে দিয়ে দিয়েছে। আর একটা উদাহরণ দিব, রেক্সাম ইউনিভার্সিটি বাংলাদেশের, মানে বাংলাদেশের স্টুডেন্টের জন্য, যে ইউকেতে রেক্সাম ইউনিভার্সিটি যেটা, এরা কোনো বকেয়া কাজ করে না। মাস্টার্সের স্টুডেন্ট তাকে মাস্ট ফুল টিউশন ফি পে করে আসতে হবে, নো ম্যাটার সে কোন জায়গা থেকে আসতেছে। কোথাও কোনো ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি নাই, কিছু নাই, তারা সব থেকে বেস্ট স্কলারশিপ দেয়। আপনার টোটাল টিউশন ফি ইউকের সবগুলো ইউনিভার্সিটি থেকে কম, মানে ওয়ান অফ দ্য লোয়েস্ট টিউশন ফি। যেটা যদি কারো আইএলটিএস 6.5 নো লেস দ্যান 6 থাকে, সরি 6.5 নো লেস দ্যান 5.5 থাকে, তাহলে 9,500 অনলি টিউশন ফি মাস্টার্সে, যেটা কোথাও নাই ইউকেতে। তো তারা ওই দিক থেকে সুবিধা দিচ্ছে, কিন্তু ফুল পেইড। তো যে ঘটনাটা ঘটছে, তাদের এটা একটা আশীর্বাদ হয়ে দাঁড়াইছে এখন, যে রেক্সামের স্টুডেন্টের ভিসা রেশিও প্রায় 100%, এবং অনেক ক্ষেত্রে স্টুডেন্টদেরকে তারা ইন্টারভিউ নিচ্ছে না, কারণ ওদের যত স্টুডেন্ট গত 2 বছরে আসছে বাংলাদেশ থেকে, 99% স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট করছে বা পড়ালেখা শেষ করছে। সো এই ধরনের বিষয়গুলো এখন হোম অফিস কিন্তু খুবই কেয়ারফুলি কনসিডার করতেছে। সো আপনাদের অনুরোধ, ফর গ্রেটার ইন্টারেস্ট, মানে আমাদের সবার জন্য, জাতিগতভাবে সবার সুবিধার জন্য, আমার মনে হয় আপনারা যারা মাস্টার্সের স্টুডেন্ট বিশেষ করে, বা এমরেস মাস্টার্স ইন রিসার্চ, আপনাদের উচিত হবে কষ্ট করে যে কোনোভাবে, ইউনিভার্সিটি যদি নাও চায়, আপনারা মাস্টার্সের ফুল টিউশন ফিটা পে করে দেওয়া। কারণ এখানে একটা বিষয় আছে, আপনি দেখাচ্ছেন যে আপনার ব্যাংকে টাকা এনাফ আছে, আপনি আসতেছেন মাত্র 1 বছরের কোর্স, 9 মাস মাত্র ক্লাস হবে, লাস্টের 3 মাস অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ক্লাস করতে হয় না। সেখানে
আপনি বলতেছেন যে আমি 5,000 দিলাম, বাকি 8-9,000 পাউন্ড এই যে আমার ব্যাংকে আছে। তো আপনার তাহলে টাকাটা এখন দিয়ে দিতে সমস্যা কোথায়? এর মধ্যে আপনার ধরেন ভিসা প্রসেস করতে গেলে তো অলরেডি 2 মাস চলে গেছে, যেদিন আপনি ভিসা লেটার নিছেন বা ক্যাশ লেটার নিছেন বা ইউনিভার্সিটিতে যে সময় টাকা জমা দিচ্ছেন, এর মধ্যে 3 মাস শেষ। সো তাহলে আপনি এই টাকাটা ব্যাংকে না রেখে কেন দিয়ে দিচ্ছেন না? এই প্রশ্নের উত্তরে আমরা কেউ দিতে পারবো না, কিন্তু দিতে পারতাম। এই প্রশ্নটা কখনোই হোম অফিস করতো না, তাদের মাথায় আসতো না, যদি না গত 2 বছরে আমাদের দেশের এই বাংলাদেশি স্টুডেন্ট যারা ইউকেতে এসে ভিসা অন্য ভিসায় চলে গেছে বা পড়ালেখা কন্টিনিউ করে নাই, কে কোথায় গেছে দ্যাটস নট মাই কনসার্ন। কনসার্ন হচ্ছে আপনাদেরকে মেসেজটা দেওয়া হচ্ছে এটা যারা পড়ালেখা করে নাই। সো যেহেতু টিউশন ফি 4,000, 5,000, 2,000, 3,000 দিয়ে এসে কেউ পড়ালেখা করে নাই, সো তারা ধরেই নিচ্ছে যে এটা বৈশিষ্ট্য হয়ে গেছে এরকম, ডাটা অ্যানালাইসিস করে, যে এরা কম টিউশন ফি দিয়ে আসলে এরা পড়ালেখা করবে না হয়তোবা। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম আছে, কিন্তু এখন এই মন্দদের কারণে ভালোরাও ওই দলে পড়ে গেছে অনেকটা। যেমন এই ইনটেকে কিছু স্টুডেন্ট আছে আইএলটিএস 7.5 পাওয়া, তাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড, এবং তারা আসতেছে এখানে খুব গর্জিয়ে, মানে খুবই কি বলে যে খুব কোয়ালিটি একটা এডুকেশন লেভেলে কোর্স করার জন্য এমরাসে হয়তো রিসার্চ বেসড বিভিন্ন টপ র্যাঙ্কের ইউনিভার্সিটিতে, বাট স্টিল তারাও কিন্তু ওই দলে পড়ে গেছে আনফরচুনেটলি। তাদেরও ভিসাটা হ্যাং হয়ে আছে, অনেক চেক টেক করে ইন্টারভিউ নিয়ে। গত আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স আছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারে, খুব ভালো একটা স্টুডেন্ট, তার রেজাল্ট খুব ভালো, ব্যাকগ্রাউন্ড খুব ভালো, তাকে প্রায় 21 দিন পরে গিয়ে সিদ্ধান্ত দিয়েছে, ভিসা দিছে। তো এই যে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, এটা মূলত আমাদেরই তৈরি করা কাজের ফল। এই জন্য অনুরোধ থাকবে আপনারা প্লিজ সবাই টিউশন ফিটা ফুল পে করে দেওয়ার চেষ্টা করেন যদি সম্ভব হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা আসলে আপনার যে ইনফরমেশন গুলা দিয়েছেন এটা থেকে আসলে আশা করতেছি যে সবাই অনেক উপকৃত হবে। সো আমি স্যার যা যা বললো তাকে একটু শর্ট করে আমি সামারিতে বলি। সো স্যারকে আমরা আসলে জিজ্ঞেস করলাম স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন নিয়ে। স্যার বলল যে ইউকেটা কেন বেটার, এগুলোর রিজনস গুলো আপনারা চাইলে দেখতে পারবেন, আবার যখন লাইফটা শেষ হলে আপনারা রিপ্লে করে দেখবেন। এছাড়া আমরা স্যারের কাছ থেকে জানতে চাইলাম যে ইউকে ভিসা, ইউকে ভিআই, ইউকে ভিসাস এন্ড ইমিগ্রেশন স্টুডেন্ট ভিসার আপডেটটা কি। স্যার তো আর ইমিগ্রেশনের লোক না, বাট স্যার যেহেতু ওই কান্ট্রিতে আছেন অনেক বছর ধরেন, সে বিভিন্ন সময় বিভিন্ন মিটিংস এ যাচ্ছেন। যেমন ইউকাসের একটা মিটিং হয়েছে গত পরশুদিন, ওখানে আমাদের স্যার ইনভাইটেড ছিলেন, অনেক স্পেশাল গেস্ট ছিল ওখানে। সো ইউকাসের মিটিং গুলাতে কিন্তু অনেক ইনফরমেশন আপডেট করা হয় যে কোন কান্ট্রি থেকে কতগুলা স্টুডেন্ট, কতজন এনরোল হয়েছে, কতজন পড়ালেখা ডিসকন্টিনিউ করেছেন, কেন ইন্ডিয়া বাংলাদেশকে এভাবে দেখতেছে আর কেন চায়নাকে অন্যভাবে দেখতেছে। সো এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে শেয়ার করলাম। সো আমাদের শর্টকাটে যেটা বলতে পারি যে ইউকেতে যদি আপনারা তাড়াতাড়ি ভিসা করাতে চান, আপনারা যদি চান যে আপনাদের ভিসাটা ফাস্ট হোক, আপনারা বিআরপি মেলটা তাড়াতাড়ি পেয়ে যাবেন, আমার রিকোয়েস্ট আপনারা ফুল ডিপোজিট করে দিবেন টিউশন ফি। একটা স্টুডেন্ট যখন টিউশন ফি ফুল ডিপোজিট করে দেয়, তখন ইউকে ভিসা যে অফিসার সে যখন দেখতেছে যে এই স্টুডেন্টটা তার বছরের যে টিউশন ফিটা সেটা পুরোটাই দিয়ে দিয়েছে, তখন তার মনে আর কোনো কোয়েশ্চেন উঠতেছে না যে এই স্টুডেন্ট কি কন্টিনিউ করবে নাকি করবে না। ফর এক্সাম্পল, এখন আমরা বলি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের কথা, আমি নেগেটিভ কিছু বলছি না। ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে ক্যাশ ডিপোজিট কত? মাত্র 5,000 পাউন্ড। 5,000 পাউন্ড যখন একটা স্টুডেন্ট দিচ্ছে 14,500 পাউন্ডের মধ্যে, তখন অবভিয়াসলি ভিসা অফিসার এটা নিয়ে 5 বার চিন্তা করবে যে আচ্ছা, ও 14,500 মধ্যে মাত্র 5,000 ডিপোজিট করছে, ও কি আসলেও স্টুডেন্ট ভিসায় কন্টিনিউ করবে এই কান্ট্রিতে নাকি ও আসলে ডিসকন্টিনিউ করবে, এই কোয়েশ্চেন গুলো অ্যারাইজ হয়। কিন্তু স্টুডেন্টরা যদি 5,000-এর জায়গায় 8,000, 10,000 পে করে দেয় বা 14,500 যদি পসিবল হয়, সবার পক্ষে হয় না, করে দেয়, তাহলে তো আর এই প্রবলেমটা থাকছে না। সিমিলারলি রেক্সাম ইউনিভার্সিটি কথায় যদি আমরা আসি, রেক্সাম ইউনিভার্সিটি থেকে আমি যখন এই জবে জয়েন করি আজ থেকে কিছু বছর আগে, আমি তখন থেকেই দেখতেছি যে রেক্সাম ইউনিভার্সিটি বারবার খালি বলে ফুল টিউশন ফি দিয়ে দেওয়ার জন্য। আমার নিজেরও মনে তখন কোয়েশ্চেন আসলো যে ফুল টিউশন ফি কেন, আমি 70% দেই, 50% দেই। পরে এখন গিয়ে আমি বুঝতে পারলাম যে তাদের এই ফুল টিউশন ফি দেওয়ার কারণেই কিন্তু তারা ইউকেভিআই চোখে এখন একটা গুড ইমপ্রেশনে আছে। রেক্সাম ইউনিভার্সিটির ভিসা রেশিও কিন্তু 100%, সে ন্যাশনালের এমওয়াই দিয়ে দাঁড়াক
আর সে আইএলসে 8.5 দিয়ে দাঁড়াক, তার ভিসা হয়ে যাচ্ছে, বেশি দিন লাগছে না, এমনকি এম্বাসিতে ইন্টারভিউতে কল করছে না। সো শুধু এক্সাম না, রেভেন্সবর্ন ইউনিভার্সিটি আছে, এরকম আরো অনেক কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে ডিপোজিট বেশি হওয়ার কারণে ভিসাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যারকে আমি লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, এটা স্যার আপনি যদি একটু শর্টলি অ্যান্সার দিতেন আমাদেরকে। সেটা হচ্ছে যে আসলেও কি স্যার ইউনিভার্সিটির সাথে ভিসা রেশিওটার কোনো সম্পর্ক আছে, বা ভিসাটা তাড়াতাড়ি হওয়ার জন্য মানে টিউশন ফি ডিপোজিট ছাড়া আর কি কারণ থাকতে পারে? শর্টলি যদি স্যার একটু বলতেন। আসলে আমি যতটুকু জানি এখানে ইউনিভার্সিটি কোনো বিষয় না, এখানে মেন বিষয় হচ্ছে যে রেকর্ড, হোম অফিসের রেকর্ড। ভিসা অফিসের রেকর্ডে যদি থাকে যে বাংলাদেশ থেকে এক্স ইউনিভার্সিটিতে গত 2 বছরে 100 স্টুডেন্ট আসছে, তার মধ্যে মাত্র 20 জন কন্টিনিউ করতেছে, 80 জন অন্য ক্যাটাগরিতে সুইচ করে ফেলছে, দেন ওই ইউনিভার্সিটিটা ওদের লিস্টে একটু রিস্কে চলে আসে। তখন তারা ওই ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোকে স্পেশালি তারা ওটা এখন রিকনসিডারের জন্য তারা এক সাইডে রাখতেছে, সেটাকে বেশি করে চেক করতেছে, কেন এটা হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে। তাই ছাড়া আসলে ইউনিভার্সিটি বিষয় না। তো এই কারণে এখানে মেন বিষয় যেটা হচ্ছে যে স্টুডেন্টদের ইউকে এডুকেশন ভিসা, যে বিষয়টা এডুকেশন ভিসা নিয়ে আসার জন্য তাদেরকে প্রুভ করতে হবে, বা তাদেরকে ইন্টেনশনটা প্রুভ করতে হবে যে আমি জেনুইন স্টুডেন্ট এবং আমার উদ্দেশ্য প্রকৃতপক্ষে পড়ালেখা করা। এখন এটা মুখে বললে হবে না, কাগজে লিখলেও হবে না, কিছু কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। যেমন ওয়ান অফ দেম হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট কিনা, সে টাকাটা পে করতেছে কিনা টিউশন ফি, অথবা তার আইএলস বা ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা, বা তার ইউনিভার্সিটি কিসের বেসিসে তাকে অ্যাসেসমেন্ট করছে, এই যে বা তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো। তো এই কারণেই তারা এখন ইন্টারভিউ কন্ডাক্ট করতে বাধ্য হচ্ছে, কিছু করার নাই। এটা আমরাই ওই যে যেটা বললাম যে পরিস্থিতি আমাদের ক্রিয়েট করা আর কি। এই থ্যাংক ইউ স্যার। আই থিঙ্ক আমরা আমাদের টোটাল টপিকের প্রায় সবকিছুই গো থ্রু করেছি। এখন আমাদের কাছে কিছু কোশ্চেন্স আছে। আমি একটু ওয়ান টু ওয়ান কোশ্চেন্স যাই। আমি লাস্ট থেকে শুরু করি। সো আমাদেরকে আবির খান ভাইয়া কমেন্ট করেছে যে স্যার সেন্ট মেরি ইউনিভার্সিটি কেমন ইমপ্রেশন নিয়ে আছে আর কি, সেন্ট মেরি ইউনিভার্সিটির ওভারঅল সিচুয়েশন এন্ড হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন। ওয়েল, সেন্ট মেরিজ এর আগে যে রেকর্ড ছিল, তারা মাত্র 5,000 টাকায় ক্যাশ দিত, কিন্তু তাদের স্ট্রিক্টলি কয়েকটা জিনিস মেনটেন করতো, যে একাডেমিক্যালি ভালো স্টুডেন্ট এবং আইএলস ছাড়া অন্য কোনো কিছু তারা কনসিডার করতো না। সো ওই দিক থেকে সেন্ট মেরিজ সেফ, কারণ তারা ওই সময় ভালো স্টুডেন্টগুলো যারা আসছে তারা মোটামুটি পড়ালেখা কন্টিনিউ করতেছে 75 to 80%, যে কারণে কোনো সমস্যা হয় না। ইভেন আমাদের এই সেপ্টেম্বর ইনটেকের এক্সপিরিয়েন্সও আমাদের মোটামুটি প্রায় 75% ভিসা অলরেডি ক্লিয়ার সেন্ট ম্যারিজের। তো সেন্ট ম্যারিজ ইউনিভার্সিটি হিসেবে ইজ এ ভেরি গুড ইউনিভার্সিটি, ভিন্টেজ ইউনিভার্সিটি বলে ইউকে, হিস্টোরিক্যাল, এবং তাদের ক্যাম্পাস এবং লোকেশন ওভারঅল এটা একটা ব্রিটিশ ঐতিহ্য বহন করে। এরা ইজ রিয়েলি গুড, ইজ নট ব্যাড। প্লাস এই বছর তারা যেটা করছে, আমার মনে হয় এখন মোটামুটি 8 থেকে 10,000 পাউন্ড পে করে দেওয়া লাগে প্রথমেই। জি স্যার, 8,000 পাউন্ড ডিপোজিট করেছেন তারা। যে কারণে এটা একটা পজিটিভ নিউজ নিয়ে আসছে তাদের জন্য। তো এই বছরের স্টুডেন্টও এরকম মানে ডিসকন্টিনিউ হয় নাই জানুয়ারি ইনটেকে। থ্যাংক ইউ। আর স্যার সেন্ট মেরি ইউনিভার্সিটিতে আমরা একটা আপডেট রিসেন্টলি পেয়েছি যে ওরা হচ্ছে মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলো অ্যাড করবে 2026-এ। সো এরকম একটা আপডেট অলরেডি আমরা পেয়েছি। আর সেন্ট মেরিতে কিন্তু কোনো প্রিক্যাস ইন্টারভিউ হয় না, এটাও সবাইকে জানানো উচিত। নো প্রিক্যাস ইন্টারভিউ। সেন্ট মেরিজে প্রিক্যাস ইন্টারভিউ হয় না, দ্যাটস বাট আনাদার থিং ইজ একমাত্র ইউনিভার্সিটি এবং একমাত্র সাবজেক্ট যেখানে কম্পিউটার সায়েন্স মানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারে মাস্টার্স। সে ফর এক্সাম্পল আমি বিবিএ করছি বাংলাদেশ থেকে, কিন্তু আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই, এখন সম্ভব একমাত্র সেন্ট মেরিজে। ওকে, থ্যাংক ইউ আবির খান ভাই, মেবি আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। এবং আমি আরেকটা কোশ্চেন্সে যাই যে UKVI is getting slower with their result publishing. Why does it happen? এটাই যে ওই যে বললাম যে আপনার মেইনলি বাংলাদেশের যে ডাটা, এই ডাটা অ্যানালাইসিস করে তারা, বাংলাদেশ না শুধু, এরকম আরো আফ্রিকার কয়েকটা দেশ আছে, পাকিস্তান আছে, নেপালও আছে, এর মধ্যে শ্রীলঙ্কাও আছে। সো এই দেশগুলোর ডাটা অ্যানালাইসিস করে তারা যেটা ফাইন্ডিংস মানে পাইছে যে জিনিসটা, যে কিছু কিছু কারণে স্টুডেন্ট ডিসকন্টিনিউ হয়েছে বেশি। সো তারা ওই কারণগুলোর
কারণগুলোতে যারা এফেক্টেড, তার মধ্যে অন্যতম হচ্ছে টিউশন ফিস, লেস টিউশন ফি পে করা। হ্যাঁ, তো এইগুলোর ওরা এখন খুঁটিনাটি এগুলো চেক করতেছে ব্যাকগ্রাউন্ড, যে আসলে ফাইন্যান্সিয়াল স্ট্রং কতটা, ইন্টারভিউ নিয়ে বিভিন্নভাবে কোশ্চেন করে তাকে থ্রোলি ইন্টারভিউ করতেছে। যেমন গত পরশুদিন আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, তাকে 45 মিনিট ইন্টারভিউ নিয়েছে, কিন্তু এমন কিছু নাই যে তার বাদ রাখছে। মানে ওই ইন্টারভিউ যে ফেস করতে পারবে এবং এখানে মুখস্থ করে কোনোভাবেই তাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। সো তারা জেনুইনিটি বের করে নিয়ে আসতেছে এখন, ডিপলি কোশ্চেন করে, কিছু করার নাই। থ্যাংক ইউ স্যার। এটাও একই রকম একটা প্রশ্ন যে ইউকেভিআই ডিলেড অ্যাজ বিলংিং নেটওয়ার্ক প্রবলেম ইন ইন্টারভিউ, revised interview date delay and visa delay after interview. Would you please share UKVI have any when students class start or last arrival date? স্যার এটা অ্যাকচুয়ালি আসলে এটা বর্তমান সব স্টুডেন্টেরই একটা কমন প্রশ্ন যে ভিসা দিতে লেট হচ্ছে, সো ক্লাস অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কিনা, এটা তো আপনি যদি হোললি ক্লিয়ার করেন। এই ক্ষেত্রে রুলস হচ্ছে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি ইউকেভিআই কে জবাবদিহি করতে হয়। তো সেই ক্ষেত্রে রুলস হচ্ছে যে যদি লাস্ট অ্যারাইভেল ডেট, সে ফর এক্সাম্পল ক্লাস স্টার্ট 22 সেপ্টেম্বর, লাস্ট অ্যাকসেপ্টেন্স হচ্ছে অক্টোবরের 10 তারিখ। অক্টোবরের 10 তারিখের মধ্যে যদি কেউ ইউকে ল্যান্ড করতে পারে এবং ইউনিভার্সিটিতে গিয়ে রিপোর্ট করতে পারে, এরকম যদি হয় তাহলে তার ভিসা কন্টিনিউ হবে, তা না হলে তাকে আবার জানুয়ারি ইনটেকে ডিফার করে দেওয়া হবে, আবার নতুন করে ভিসা অ্যাপ্লিকেশন করে তাকে আসতে হবে। কিন্তু এখানে স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, কিছু ইউনিভার্সিটি যখন আমরা তাদেরকে প্রপার প্রুফ দিব যে দেখেন স্টুডেন্ট এত তারিখে বায়োমেট্রিক দিয়েছেন, এত তারিখে তার ইন্টারভিউ হয়েছে, এবং সো সেই ক্ষেত্রে কি স্যার কোনোভাবে ইউনিভার্সিটি লাস্ট অ্যারাইভেল ডেটটাকে এক্সটেন্ড করতে পারে? না, এটা একাডেমিক ডিসিশন, এটা আপনার কোনো স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে না। একাডেমিক্যালি যদি কোনো স্টুডেন্ট ডিসিশন চেঞ্জ করে, যেমন অনেক স্টুডেন্ট অনেক ইউনিভার্সিটির মধ্যে করছে অলরেডি, তারা 15-20 দিন বাড়াইছে। তো এটা যদি একাডেমিক্যালি বাড়ায় তাহলে হবে, তা না হলে নো ওয়ে, দে হ্যাভ টু কাম নেক্সট সেমিস্টার। ওকে, স্যার আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি ইউডব্লিউএস ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড লন্ডন ক্যাম্পাস নিয়ে। এই ইউনিভার্সিটিতে এবার প্রথম এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন নিচ্ছিল, সো এখানে অনেক স্টুডেন্টস আর আমরা প্রচুর কোয়ারি পাচ্ছি। আপনি যদি একটু শর্টলি, যদিও একটা সিঙ্গেল ইউনিভার্সিটি সম্পর্কে, বাট একটু যদি বলতেন। Well, US University of West of Scotland again, Albatross are one of the very good track West of Scotland এর ব্যাপারে। তো এখানে এই ইউনিভার্সিটির আসলে যে মেইন যারা রিক্রুটার বা এই লন্ডন ক্যাম্পাসের যারা মালিক, তার মধ্যে বাংলাদেশের একজন অন্যতম, এবং তারা বাংলাদেশের সম্পর্কে সবকিছুই জানে এবং ওইভাবে বুঝেই তারা মার্কেটটারে কন্টিনিউটি রাখছে বাংলাদেশে। ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড লন্ডন ক্যাম্পাসে যে সব থেকে বড় সুযোগটা দেখছে, যে মাত্র মনে হয় 7,000 না 7,500 বা এরকম সামথিং পে করে একটা মাস্টার্স করার সুযোগ দিছিল এই লাস্ট ইনটেকে। তো এই সুযোগটা মানুষ অনেকভাবে খারাপভাবে নিছে এবং চেষ্টা করছে এটাকে মিস ইউজ করার জন্য, যে কারণে তাদের ভিসা কিছুটা একটু হোল্ড ছিল। আবার কিছুটা হয়েছে যে বাঙালিদেরকে সুযোগ দিলে যে মিস ইউজ করে সেটা, যেমন এমওআই দেওয়াতে অনেকেই হচ্ছে এই এমওআইটার মিস ইউজ করছে। তো আনলাকিলি দু একটা ইন্টারভিউ পড়ে গেছে হোম অফিসের কাছে যে তার অফিসিয়াল ডকুমেন্টস, এভিডেন্স, প্রিক্যাস ইন্টারভিউর ভিডিও রেকর্ড আর হোম অফিসের ইন্টারভিউ রেকর্ড কিচ্ছু মিল নাই। এরকম কয়েকটা ইনসিডেন্টের কারণে তাদেরকে একটু স্লো হচ্ছিল। বাট এগেইন আজকের যেটা আপডেট হলো, একটা নিউজ যেটা আসছে, সেটা হলো দে আর সিরিয়াস অ্যাবাউট ইট, এবং তাদের মোটামুটি যাদের 10,000 টিউশন ফি দেওয়া আছে তাদের ভিসাগুলো আটকাচ্ছে না। 4,000, 5,000, 7,000 বা 6,000, অনেক এজেন্সি থেকে 5,000 দিয়েও আসছে, অনেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করে 5,000 দিয়েও আসছে। খুব খুশি তারা যে আমি 5,000-এ পেয়ে গেছি ক্যাশ। কিন্তু আসলে যদি আপনাদের উদ্দেশ্য থাকে ক্যাশ পাওয়া, দেন don't waste your time, don't waste your money. Cash is the not intention. Intention should be you should get visa and come and finish your study. So এই ক্ষেত্রে অবশ্যই যারা মোটামুটি 10,000 পে করছে, এরা মানে ইন্টারভিউ হচ্ছে বাট ভিসা পেয়ে যাচ্ছে, আনলেস যদি এমওআই দেওয়া স্টুডেন্ট হয় এবং তার ইংলিশের কোয়ালিটি, স্পিকিং কোয়ালিটি বা লিসেনিং কোয়ালিটি যদি খুব খারাপ না হয়। থ্যাংক ইউ স্যার। আর আমাদের কাছে কিছু হয়তো প্রশ্ন আছে, যে একটা প্রশ্ন আছে যে স্যার আমার ক্লাসটা 23 তারিখ, যদিও স্যার এটা রিপ্লাই করেছে অলরেডি,
জাস্ট কিছুদিনের মধ্যে হয়তো যে ডিসিশন পেয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, so যেহেতু 4th October লাস্ট অ্যারাইভেল ডেট, so hope ইনশাল্লাহ you will get the visa within this time. আর একটা মেসেজ আজকে কুইকলি 30 সেকেন্ডে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সেপ্টেম্বরে একটা এফেক্ট হয়েছে, ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট পড়ছে, যেহেতু ব্যাংক কন্টিনিউ ছিল না, অফিসগুলো বন্ধ ছিল, স্টুডেন্টের কমিউনিকেশনের সুযোগ ছিল না, অনেক ঝামেলা ছিল, যে কারণে সেপ্টেম্বর একটা ম্যাচ আপ হয়েছে অনেকেরই। তো এইটা রিকভারি করার জন্য ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের জন্য কিন্তু অনেক সময় মানে জানুয়ারি ইনটেকটাকে পজিটিভলি দেখতেছে। কিন্তু সব থেকে বড় বিষয় যেটা, এই জানুয়ারিতে যদি আপনার আসলেই উদ্দেশ্য থাকে এবং ইচ্ছা থাকে, ইউ শুড অ্যাক্ট নাও উইদিন দিস মান্থ। কারণ আপনারা সবাই জানেন ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 12 বা 6 বা 7-8-এর পর থেকে আনঅফিসিয়ালি জানুয়ারি 6 তারিখ পর্যন্ত হোম অফিসের কোনো অফিসাররা নর্মালি কাজ করে না, কারণ বছরে তাদের এটাই সব থেকে বড় ছুটি, ক্রিসমাসের ছুটি। সো এই জন্য আপনারা যদি জানুয়ারিতে আসতেই চান, সে এগেইন ডিফার হয়ে যাওয়ার ফাঁদে আর পড়েন না। আপনারা সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন করেন, অক্টোবরের ভিতরে প্রসেস করেন, নভেম্বরের ফার্স্ট উইকে ক্যাশ নিয়ে ভিসার জন্য জমা দিয়ে দেন। আপনারা ডিসেম্বরের 10 তারিখের আগে বা 8 তারিখের আগে সবার ভিসা ক্লিয়ার হয়ে যাবে। এবং ওইখানে একটা পজিটিভ দিকও আছে, ক্রিসমাসের আগে সাধারণত মানে এটা একটা অফিসের নিয়ম, যে কোনো অফিসে দেখবেন যে বৃহস্পতিবারে সাধারণত চেষ্টা করে যে কাজকর্ম ক্লিয়ার করে যাওয়ার জন্য, যাতে শুক্রবারে এটা হ্যাং না হয়ে থাকে, রবিবারে এসে আবার যাতে এই 2-3 দিন আটকে না থাকে ফাইলগুলো। ঠিক একই রকম ক্রিসমাসের আগে সব অফিসার তার সব মানে যে ফাইল থাকে বা পেন্ডিং কাজগুলো ছুটিতে যাওয়ার আগে কমপ্লিট করে রেখে যাওয়ার চেষ্টা করে। এই জন্য প্লিজ আপনারা আগে ভাগে জমা দিয়ে দেন, যেখান থেকে করেন, নিজে অ্যাপ্লিকেশন করেন, এজেন্টের মাধ্যমে করেন, নো ম্যাটার, বাট মেক শিওর ইউ অ্যাক্ট ফাস্ট। সো এটা আপনাদের জন্য অনেক ভালো হবে, উপকার হবে ইনশাল্লাহ। স্যার আমরা আর 30 সেকেন্ডস একটা কোশ্চেন্স নিচ্ছি যে মাস্টার্সে এখনো ডিপেন্ডেন্ট নেওয়ার ইচ্ছা আছে কিনা। স্যার অলরেডি উই হ্যাভ গট আ নিউ কন্ট্রাক্টর, আমরা একটা লাইসেন্স পেয়েছি ইউনিভার্সিটি অফ গ্লোস্টারশায়ার থেকে। সো ডিপেন্ডেন্ট সহ ইউনিভার্সিটি খুব ভালো। স্যার যদি আপনি একটু শর্টলি একটু বলতেন এমআরইএস প্রোগ্রাম সম্পর্কে, কারণ অনেক প্রচুর আমরা কোয়েরি পাচ্ছি, যদি আমরা এটা নিয়ে মার্কেটিং এ যাইনি। এমরেস, যেটা মার্কেটের নাম হচ্ছে এমরেস বলে, মাস্টার্স ইন রিসার্চ। ইউকেভিআর রুলস হচ্ছে যদি কেউ মাস্টার্স কোর্স রিসার্চ বেসড সিলেক্ট করে এবং তার স্পন্সর যদি ডিপেন্ডেন্ট আনার পারমিশন দেয়, তাহলে ওই কোর্সে ডিপেন্ডেন্ট আনা যাবে, অথবা ডক্টরেট মিন পিএইচডি, অথবা ডিবিএস, ডক্টরস ইন বিজনেস। সো এই ডিবিএস, পিএইচডি এবং মাস্টার্স ইন রিসার্চ, এই 3টা কোর্সে এখনো পর্যন্ত ডিপেন্ডেন্ট সহ আসা যায় এবং ওয়েলকামিং করতেছে তারা। কিন্তু এটা খুবই আসলে কোনো ডিফারেন্স নাই মাস্টার্স আর মাস্টার্স ইন রিসার্চের মধ্যে, শুধুমাত্র একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আইএলটিএসটা 6.5 নো লেস দ্যান 5.5 থাকতে হবে এবং সিরিয়াস স্টুডেন্ট হইতে হবে, মানে ওই যে কোন রকম জোড়াতালি দিয়ে পার হয়ে যাব এই ধরনের স্টুডেন্ট হইলে বা এই ধরনের যাদের চিন্তা ভাবনা, তাদের এমরেসে ট্রাই না করাটাই বেটার। অ্যাপার্ট ফ্রম দ্যাট, গুড নিউজ হচ্ছে যে জানুয়ারি ইনটেকে সাধারণত ইউকেতে এমরেস নাই, মাত্র 2টা ইউনিভার্সিটিতে ফুল কোর্স আছে, একটা হচ্ছে আবার্টে আর একটা হচ্ছে গ্লুস্টারশায়ার। ভ্যারাইটি অফ কোর্স, প্রায় 30টার উপরে কোর্স আছে। আবার্টের কোর্স আছে 1 বছর, গ্লুস্টারশায়ারের কোর্স আছে 2 বছর। আরো ভালো খবর হলো 2 বছরের এমরেস অনলি 17,500, 18,000 টিউশন ফি, বছরে 8,000, 8,500 পাউন্ড পড়ে। So that's the best opportunity for Bangladeshi or South Asian student to come to the UK with dependent. এটা এই জানুয়ারি ইনটেকের জন্য বলতেছি। আর সেপ্টেম্বরের জন্য 4-5টা ইউনিভার্সিটি মোটামুটি এমরেস করে সেপ্টেম্বরে, মানে অনেকেই করে, বাট আসলে এমরেসটা করতে হলে এনাফ ফান্ড থাকা লাগে ইউনিভার্সিটির, রিসার্চের ফান্ড থাকা লাগে এবং প্রচুর রিসার্চার লাগে। মিন যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আপনার রিসার্চ বেস, প্রচুর ফান্ড আছে, তারাই শুধুমাত্র এমরেস রান করতে পারে। তাছাড়া আপনার ওই যে ইউনিভার্সিটিগুলোতে আপনার ধরেন মডার্ন ইউনিভার্সিটি, এরা কিন্তু এটা সার্ভাইভ করতে পারে না, হয়তো তাদের সাবজেক্ট লিস্টে নাম আছে কিন্তু অফারও আসে না, ক্যাশও আসে না। সো এই জন্য আপনারা প্রিসাইজলি আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি যে মানে এমরেসের জন্য জানুয়ারিতে সব থেকে আবার্টে আর গ্লোস্টারশায়ার হচ্ছে যে মোস্ট ওয়াইড রেঞ্জের সাবজেক্ট রান করতেছে।
নেক্সট সেপ্টেম্বরের জন্য অবশ্যই এই দুইটা ইউনিভার্সিটি অন দ্য টপ। সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার আছে, চেস্টার আছে, যেগুলো আপনার মানে কনফার্ম, মোটামুটি আপনি একটু ব্যাকগ্রাউন্ড মিলে গেলে, সাবজেক্ট মিলে গেলে, রিসার্চ প্রপোজাল ভালো হলে, সুপারভাইজার হ্যাপি হলে আপনি অফার পেয়ে যাবেন উইদিন এ উইক। আমাদের তো আবারটাতে আমার মনে হয় 3 থেকে 4 দিনের মধ্যে অফারের রেকর্ড আছে এমরেসের। জি স্যার। স্যার আরেকটা লাস্ট প্রশ্ন নিচ্ছি, ভাইয়া অনেকবার বললো। তো স্যার একটা বিষয় জানা ছিল, ইউকেভিআই থেকে ইন্টারভিউ নেওয়ার সাথে ইউনিভার্সিটির বা এজেন্সির কোনো সম্পর্ক আছে নাকি? নাই। এজেন্সি চাইলে কি ইন্টারভিউ ছাড়া ভিসা ডিসিশন পাওয়া যেতে পারে? এখানে কারোর কোনো হাত নাই। এটা কমপ্লিটলি তার পার্সোনাল প্রোফাইল এর উপর ডিপেন্ড করবে এবং ওই ইউনিভার্সিটির রেকর্ডের উপর ডিপেন্ড করবে। এটা কারোর কোনো কেউ কিছু করতে পারবে না এই ব্যাপারে। তবে যেটা মানে অভিজ্ঞতা থেকে যেটা বলা যায়, আসলে তো আমরা সব কিছু জানি তা না। আমাদেরও কাজ করতে করতে ধরেন এই ইনটেকে কথার কথা কেউ 200 ফাইল করতেছে, কেউ 500 ফাইল করতেছে, কেউ 1000 ফাইল করতেছে, কেউ 100 ফাইল করতেছে। তো যারা যত বেশি অ্যাক্টিভলি কাজ করে এবং ইনগেজ থাকে স্টুডেন্টের সাথে, ফিডব্যাক নেয়, স্টুডেন্টের সাথে রেগুলার কমিউনিকেট করে, তাদের সাথে সব রকম সুবিধা অসুবিধাগুলো শেয়ার করে যে এজেন্সিগুলো, তারা সাধারণত মোস্টলি এই এক্সপিরিয়েন্সগুলো থেকেই বলে যে কি করা যায় বা কি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ইয়েতে যে জিনিসটা হচ্ছে যে টিউশন ফি যাদের ফুল পেইড, তাদেরকে এই সেপ্টেম্বর ইনটেকের এই পর্যন্ত প্রায় 5-7 জন, যাদের আসলে হওয়ারই কথা না ভিসা, কারণ তাদের কোয়ালিটি ওই লেভেলের না, মানে অ্যাকর্ডিং টু কারেন্ট সিচুয়েশন, যে আইএলটিএস 7 পাওয়া স্টুডেন্ট আটকায় রাখছে, সেখানে 4.5 পাওয়া স্টুডেন্টকে ছেড়ে দিচ্ছে। সো মেবি তাদের ওই যে ফিল্টারিং অপশন, ওই ফিল্টারিং এগুলো পার হয়ে যাচ্ছে ইজিলি, তাদের ওই ফিল্টারিং এটা আটকাচ্ছে না, কারণ ও ওই কমপ্লায়েন্সটা আগেই কভার করে ফেলছে যে আমার টিউশন ফি ফুল পেইড, আমার বাকি সব আমার ইউনিভার্সিটির যে স্ট্যান্ডার্ড, আমার ইউনিভার্সিটির যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড সেটা ভালো। সো ওই ফিল্টারিং এ না বাদলে সে ক্লিয়ার চলে আসবে, ভিসা পেয়ে যাবে, এটাই স্বাভাবিক এবং তাই হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক অলরেডি আমরা প্রায় সব ধরনের কোশ্চেন্স অ্যান্ড কোয়েরিজ গুলো গো থ্রু করেছি। অ্যান্ড যদি কারো কোনো কোশ্চেন্স বা কোয়েরি থাকে, আমাদের ইনবক্স, মেসেজ অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমিউনিকেট করতে পারেন। আর আমরা চেষ্টা করব মাঝে মধ্যেই আর কি ইউকে অফিস থেকে কিছু আপডেট নেওয়ার সামনে। সো যারা এটা ফার্স্ট দেখছেন তাদেরকে বলবো পেজটা একটু মানে ফলো আপে রাখতে। আমরা চেষ্টা করি এই আপডেট গুলো দেওয়ার, এবং এমরেস সম্পর্কে অনেকে কোয়েরি থাকে, সেই কোয়েরি গুলো আমরা উইদিন দিস, আমাদের কিছু স্টুডেন্ট এই ইনটেকেও আছে, আমরা কিছু ভিসা পেলে স্টুডেন্টের মুখ থেকে আপনারা শুনতে পারবেন যে এমরেস এর কারেন্ট সিচুয়েশন কি। যদি ফারদিন ভাই বা স্যারের কিছু বলার থাকে। আরেকটা লাস্ট বিষয় আমি বলতেছি, সেটা হচ্ছে আমি ভুলে গেছিলাম। আমাদের বাংলাদেশের সুনামধন্য অনেক শিক্ষক এই দেশে আছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে। ওনারা আসলে চায় বাঙালি ছেলে মেয়েদেরকে হেল্প করতে। তো মোটামুটি অঘোষিতভাবে বলা যায় যে প্রায় 100+ টিচারের সাথে পার্সোনালি একটা কানেকশন আছে, বিভিন্ন সময় তাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম করার সুবাদে একটা যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে। এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে মিনিমাম 10টা পিএইচডি রেডি আছে কম্পিউটার সায়েন্সের। ইভেন যদি কারোর, অনেকেই বলে যে অনার্স করে কম্পিউটার পিএইচডি করা যায় না, মাস্টার্স থাকতে হয়, বাইরের মাস্টার্স থাকলে ভালো হয়, এটাই স্বাভাবিক। কিন্তু এইখানে আমাদের একজন প্রফেসর আছেন বাংলাদেশি, যিনি এই ডিপার্টমেন্টের প্রফেসর, কম্পিউটার সায়েন্সের হেড। তো ওনার কাছে এই মুহূর্তে 10টা পিএইচডি শুধুমাত্র সাউথ এশিয়ার জন্য রিজার্ভ, সেই ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট প্রায়োরিটি। এবং এটাও বলছেন যে যদি কোনো আন্ডারগ্রেড পাস করা স্টুডেন্ট ভালো ব্যাকগ্রাউন্ড হয়, তার ক্যালিবারি থাকে এবং তার যদি প্রোফাইল থাকে, তার শোকেস যদি থাকে, তার যদি ওইরকম মানে অ্যাক্টিভিটিস থাকে কম্পিউটার সায়েন্সের, তাহলে ওয়েলকাম। অনার্স করা স্টুডেন্ট আপনারাও অ্যাপ্লাই করতে পারেন, ইজ রেডি টু গো। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা এটা নিয়ে একটা ফর্ম দিয়ে দিব, যাদের প্রোফাইল গুলো সাবমিট করলে আমরা ওখান থেকে তাদেরকে নক করব। এটাই আই থিঙ্ক বেস্ট ডিসিশন হবে। আমরা শনিবারের ভেতরে, কালকের মধ্যে আমরা একটা ফর্ম আপডেট করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড আমাদের পেজটা একটু ফলো করে রাখবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ফারদিন ভাইয়ের যদি কিছু বলার থাকে। আমার তেমন কিছু বলার নাই, সবাইকে একটা কথাই বলবো, সবাই ইউকে ভিআই নিয়ে খুব চিন্তিত দেখছি। আমি খালি একটা জিনিসই বলতে পারি আপনাদেরকে, যে আসলে আমি কয়েকদিন আগে দেখলাম যে 4.5 আইএলস বা 4 আইএলস ইউকে ভিআই থাকলে ফাউন্ডেশনে ভিসা হচ্ছে না, সবাই অনেক
মানে হুড়াহুড়ি করছে জিনিসটা নিয়ে, অনেক মানে রিউমার ছড়াচ্ছে যে ভিসা হচ্ছে না। বাট আমি যখন নিজে আমাদের স্টুডেন্টকে দেখলাম যে ইনটু লন্ডন মানে রাসেল গ্রুপ ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি লন্ডন, এক্সিটার, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, এইগুলা এটার আন্ডারে, ইনটু লন্ডনে যখনই স্টুডেন্ট ফুল পেমেন্ট করলো, তার আইএলস জিপিএ কিছু আর দেখলো নাই, এমবাসি 5 দিন পরে বিআরপি মেল দিয়ে দিল। সো আমি সবাইকে বলবো যে যারা ফাউন্ডেশনে যেতে চান, আপনাদের ফ্যামিলিগত ভাবে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা থাকে, 20-25 লাখ টাকা খরচ করে আপনি ভিসা গ্যারান্টেড পাচ্ছেন, আপনার 4 থাকুক আর 4.5 আইএলস এ থাকুক, ইউকে ভিআই হইতে হবে আইএলসটাকে, আর এইচএসসি 20 সালে হোক, সেটা কোনো সমস্যা নাই, ভিসা পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এন্ড থ্যাংক ইউ তাহা, থ্যাংক ইউ সিও স্যার। ফারদিন, থ্যাংক ইউ। আপনি একটা জিনিস আমি ভুলে গেছিলাম বিষয়টা, এখন জানি না সময় আছে কিনা তাহা, যদি সময় থাকে একটু আমরা সময় নিতে পারি, হয়তো 2 মিনিট। আচ্ছা, সেটা হলো ফাউন্ডেশন নিয়ে একটু কথা না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের দেশ, আসলে আমরা তো ধরেন মধ্যবিত্ত মানে পরিবার থেকে বেশিরভাগ স্টুডেন্টরা আসতে চায়। অনেকেরই আছে যে 3 বছরের কোর্স কি হবে কি না হবে, করতে পারবো কিনা, আন্ডারগ্রেড কমপ্লিট করতে পারবো কিনা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এখন কয়েকটা অপরচুনিটি আছে। সেটা হচ্ছে, দেখেন, ফাউন্ডেশন কোর্সটা এরকম সিঙ্গেল ক্যাশ যারা নিয়ে আসে মাত্র 1 বছরের জন্য। সো এই টাইমটাতে সে যেটা পাচ্ছে, তার বেসিকটা কমপ্লিট করে ফেলতে পারছে, এবং সে যদি ভালো করতে পারে তাহলে সে পরবর্তীতে ইউকের অনেক ভালো ইউনিভার্সিটিতে অনার্স করতে পারতেছে, অথবা সে এই এক্সপিরিয়েন্স নিয়ে পৃথিবীর অন্য কোনো দেশে যাইতে পারতেছে, অথবা সে দেশে ফিরে গিয়ে পড়ালেখা করতে পারতেছে, অথবা সে যদি চায় এই ফাউন্ডেশন ইয়ার কমপ্লিট করেও কিন্তু ওয়ার্ক পারমিটে যেতে পারে। তার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, বা তার যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, টেকনিক্যাল বা ভোকেশনাল বা কম্পিউটার সায়েন্স বা এক্সট্রাঅর্ডিনারি যদি কিছু থাকে, কারণ ইউকে কিন্তু অলওয়েজ ওয়েলকাম দ্য এক্সট্রা ট্যালেন্ট পিপল। তো ইভেন তারা কিন্তু ওয়ার্ক পারমিট বন্ধ করে নাই, ওয়ার্ক পারমিট কন্টিনিউ রাখছে, এবং আরও একটা সুযোগ দিচ্ছে যে যাদের বয়স 25 বছরের নিচে, তারা যদি ওয়ার্ক পারমিটে সুইচ করে, সেক্ষেত্রে তাদের স্যালারি ফ্রেশার হিসাবে আপনার 29,000 রেঞ্জ দেখা মানে হলেই তারা কাভার করে, মানে কন্ডিশন মিট করে। আর যদি 25-এর উপরে হয় সেক্ষেত্রে 38,000। তো 38,000 স্যালারি দিয়ে জব পাওয়া ইনিশিয়ালি একটু কঠিন। সেই ক্ষেত্রে যারা, যদি কেউ এরকম থাকে যে আপনার ভিতর কোয়ালিটি আছে, আপনাকে ইউকে খুঁজতেছে, বা আপনাকে আপনার এই কোয়ালিটিটা ইউকে দরকার, সেক্ষেত্রে আপনি চাইলে ফাউন্ডেশন কমপ্লিট করেও কিন্তু ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারেন, বা আপনার ফার্দার স্টাডি কন্টিনিউ করলেন। তো নট নেসেসারি সবসময় যে আপনাকে আন্ডারগ্রেড করতে হবে। আপনি দেখেন, ইউকের পরিবেশ বুঝেন, পড়ালেখা দেখেন, দেখে তারপরে যদি ভালো লাগে আপনি অনার্স করেন ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকলে, তা না হলে আপনি অন্য কোনো দেশে করেন, তা না হলে ওয়ার্ক পারমিটে যান। এটা ইওর চয়েস, আমি কাউকে বলতেছি না বা ইনসিস্ট করতেছি না কোনো পার্সোনাল কোনো ম্যাটারে। আর একটা বিষয় হলো, অনার্স টপ আপের একটা বিষয় আছে। আমাদের দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা 3 বছরের ডিগ্রি করে, এদের কোনো কুল নাই, সবাই খুব মাঝ পথে মনে হয় যারা নদীতে পড়ছে। আরে ভাই, তারা তো পড়ালেখা করছে, অ্যাটলিস্ট 3 বছর কমপ্লিট করছে, করেই তো তারা সার্টিফিকেটটা নিছে। তো তাদের জন্য একটা সুখবর হচ্ছে, ইউকেতে আমরা একটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি, যেটা আমাদের অফিসে যোগাযোগ করলে বলবে। সেটা হলো, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 3 বছরের ডিগ্রি কমপ্লিট করছেন, তাদের যদি আইএলটিএস থাকে 6 no less than 5.5, তাহলে, অথবা 5.5 no less than 5.5 if I am not wrong, তাহলে তারা স্ট্রেট হয়ে অনার্স ফাইনাল ইয়ার আসতে পারেন। টপ আপ ইয়ার মিন মাস্টার্সের মতোই, আপনি 1 বছর পড়বেন, অনার্স সার্টিফিকেট পাবেন, ওয়ার্ক পারমিট পোস্ট স্টাডি ওয়ার্কে সুইচ করবেন, দ্যাটস ইট। সো কাইন্ডস অফ মাস্টার্সের মতোই। আর মাস্টার্স তো আছে যেটা নর্মাল। তো এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে ফাউন্ডেশন নিয়ে যাদের অনেক সময় আছে যে ভুল ধারণা, বা কেন ফাউন্ডেশনে যাব বা কি জন্য, এটা দুইটা ক্যাটাগরির। যারা খুব ভালো স্টুডেন্ট, বিশেষ করে যারা একাডেমিশিয়ান বা ভবিষ্যতে ভালো কিছু করার ইচ্ছা, ইঞ্জিনিয়ার বা মেডিকেল বা ফাইন্যান্সিয়ালি যাদের ওই পরিমাণ অ্যাবিলিটি আছে, তারা, আমি মনে করি তাদের জন্য ফাউন্ডেশন হচ্ছে বেস্ট চয়েস। কারণ এই ফাউন্ডেশনে আপনাকে আপনার ভিতটা এমনভাবে তৈরি করে দিবে যে নেক্সট ইয়ার আপনি ডেফিনেটলি অক্সফোর্ড ক্যামব্রিজ না হলেও ইউসিএল থেকে শুরু করে পরের যে কোনো ইউনিভার্সিটি, আপনার শেফিল্ড বলেন, ম্যানচেস্টার বলেন, বার্মিংহাম বলেন, কার্ডিফ বলেন, কুইন মেরি বলেন, ইউনিভার্সিটি অফ লন্ডন, কিংস বলেন, ইজিলি ইউ ক্যান গেট চান্স, নো ডাউট। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকে আমরা অনেক আপডেট পেলাম স্যারের থেকে। আশা করতেছি আমরা প্রায় এরকম লাইভ গুলো করব শুধুমাত্র আপনাদেরকে আপডেটেড রাখার জন্য। এন্ড আমাদের কোনো ইনফরমেশন কিন্তু আসলে মানে সব ইনফরমেশন অথেন্টিক, এগুলো সব আমাদের রেকর্ড থেকে নেওয়া, আমাদের এক্সপেরিয়েন্স থেকে নেওয়া। সো যদি আমাদের কোনো সময় কোনো ইনফরমেশনে গ্যাপ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আমাদেরকে বেটার করার, ইমপ্রুভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ। Thank you so much. Thank you so much everyone. Thank you so much CEO sir. And আমরা আজকে এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ ইন নিয়ার ফিউচার আমরা আবারও একটা আপডেট নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।